আজকে আপনাদের অস্টিও আর্থাইটিস এই ব্যাপারটা কি, এই ব্যাপারটা নিয়ে আপনাদের আমি বলবো। আসলে কি জানেন তো, অনেকে ভাবেন এই অস্টিও আর্থাইটিস জিনিসটা বোধহয় হোমিওপ্যাথিতে চিকিৎসাই হয় না, কিন্তু বাস্তবে এই জিনিসটা কিভাবে চিকিৎসা করতে হবে, এই জিনিসটা মানে এই ব্যাপারটা সঠিকভাবে যদি না জানা যায় তাহলে আমাদের এটা মনে হতেই পারে। খুব সাধারণ কয়েকটা জিনিস বলবো, আপনারা বাড়িতে এটা প্র্যাকটিস করলেই দেখা যাবে যে, বা সেই ম্যানেজমেন্ট নিলেই দেখা যাবে যে ডাক্তারের কাছে আর আসার প্রয়োজন হচ্ছে না, আপনি অনেকটাই নিজেই কন্ট্রোল করে ফেলতে পারবেন। অস্টিওআর্থ্রাইটিস কি এটা আগে আমাকে জানতে হবে। এই অস্টিওআর্থ্রাইটিস মানে অনেক জায়গায় হতে পারে, হাঁটুতে হতে পারে, কোমরে হতে পারে, অনেক জায়গায় হতে পারে। দুটো যে হাড় থাকে না, হাড়ের মধ্যে যে কার্টিলেজ একটা নরম মানে জেলি পদার্থ থাকে, সেটা জেলি মতো পদার্থ থাকে, সেটা নষ্ট হয়ে যায় বা সেই কার্টিলেজটা ক্ষয়ে যায়। একটা নরম হাড়, সেটা ক্ষয়ে যায়। ক্ষয়ে গেলে কি হবে, দুটো হাড়ের মধ্যে ঘষা খাবে। এটাই হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এর পেছনে অনেক কারণ আছে, পুরুষদের কিছু কারণ আছে, মহিলাদের কিছু কারণ আছে, এরকম কিছু কারণ আছে, বুঝলেন তো। এখন এই কারণগুলো জানলে, সেটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে এটা অনেকটা কমে যেতে পারে। কিন্তু তা না করে আমরা বিভিন্ন ঔষধপত্র এগুলো খেয়ে বেড়াই। এছাড়াও আমাদের একটা মানে মানে সহজাত একখানা প্রবণতাই আছে কোনো রোগকে বহুদিন ফেলে রাখা, বিশেষ করে হাড়ের রোগগুলো অনেক দিন ধরে ফেলে রাখা। ওই ফেলে রাখার জন্য দীর্ঘদিন ঘষা খেতে 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 আস্তে আস্তে এটা আর্থ্রাইটিসে ডেভেলপ করে যায়, যেটাকে আমরা সাধারণ বাংলা ভাষায় বলতে পারি যে বাত। কিন্তু আসলে এই যে কারণ, এই কারণটা হচ্ছে আমাদের নেগলিজেন্সি। অর্থাৎ অল্প অল্প যখন ব্যথা হচ্ছে তখন আমরা সেটাকে নেগলেক্ট করি, তার উপরও বালতি তুলি কিংবা কোনো ভারী জিনিস বহন করি, অনেক কাজ করি সারাদিনে। আমরা তো আর বসে থাকি না, আমরা কাজ করি, তাতে অনেক হাঁটা চলাও হয়, কোমরে উঁচু নিচু করতে মানে কোমরের মুভমেন্টও হয়। এর ফলে কি হয় যে ঘষা খেতে 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 আরও হয়ে যায়। আমার কাছে যেসব অস্টিওআর্থ্রাইটিসের কেস আছে, মানে মোটামুটি ধরে নেওয়া যেতেই পারে কমপক্ষে 10 বছর আগে থেকেই তারা এসব শুরু হয়েছিল। তাহলে 10টি বছর সময়, এটা কিন্তু খুব একটা কম সময় নয়। কোমর সহজে ব্যাকে না, কিন্তু হাঁটুতে যদি আর্থ্রাইটিস খুব সিভিয়ার হয়, দেখা যায় হাঁটু বেঁকে যায়। কখনো হাঁটুটা ভেতরের দিকে ব্যাকে, তাকে ভালগাস ডিফর্মিটি বলে, কখনো বাইরের দিকে ব্যাকে, তাকে ভ্যারাস ডিফর্মিটি বলে। এটা চোখে দেখলেই বোঝা যায়, কিন্তু তাও একটা এক্সরে করি, এক্সরে করলে পরিষ্কার বোঝা যাবে। এর জন্য প্রথম যে কাজটা আপনারা করবেন, সেই কাজটি হচ্ছে সোজা একটি অর্থোপেডিক দোকানে চলে যাবেন, গিয়ে নি ব্রেস কিনতে পাওয়া যায়, বা হাঁটুর একখানা ব্রেস, মানে অনেকটা নি ক্যাপের মতো। আমরা কি করি, অনেকেরই একটা প্রবণতা আছে যে মার্কেট থেকে ওই নি ক্যাপ পরে নিই বা ব্যান্ডেজ করে রাখি। মনে রাখবেন, এগুলো কখনো মানে এই আর্থ্রাইটিস জাতীয় জিনিস এতে আপনাকে আরাম দেবে না। কিছুক্ষণের জন্য হয়তো খুব ইলাস্টিকের চাপে রক্ত সঞ্চালনটা পরিবহন হবে না, সেই জায়গায় কম্প্রেশন হবে, যার ফলে একটুখানি সময়ের জন্য মনে হবে যেন ব্যথাটা রিলিফ হলো, কিন্তু সেটা কিছুই আসলে হয় না। আমাদের যে নি ব্রেস, যেগুলো নি ব্রেস দোকানে কিনতে পাওয়া যায়, এই ধরনের কেসে আমি সবসময় মানুষকে একটি করে নি ব্রেস কিনতে বলি। আমি তো প্রেসক্রিপশান দিই, সেখানে লিখে দিই। তারা নিজেদের মানে দরকার মতো কোনো একটা জায়গায়, মানে চেনাশোনা কোনো জায়গা, কলেজ স্ট্রিট অনেক জায়গা আছে যেখানে লাইন দিয়ে প্রচুর দোকান, সেখান দিয়ে গিয়ে কিনে নেয়।
এই নি ব্রেসগুলোর দুপাশে যদি হিঞ্জ হয়, দুপাশে দুটো স্টিল পাত দেওয়া থাকে। অর্থাৎ আপনার এইটা যদি হাঁটু হয়, এই যে ভাঁজ করছি, তাহলে এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত নি ব্রেসটা হয়। আর এখানে যদি প্যাটেলা বলেন বা মালাই চাকি বলেন, সেটা ফোকাস হয়ে থাকে আর ভেলকো দিয়ে সুন্দর আটকানো থাকে। এইখানে একটা পাত থাকবে, উল্টো দিকে একটা, এই দিকেও একটা পাত থাকবে। এতে কি হয়, এই হাড়ের যে চাপটা বা ওয়েটটা, সেটা তলার হাড়ের ডাইরেক্ট পরিবাহিত হয় প্রায় 50% মতো এই দুটো দুপাশে যে পাত থাকে সেই দিয়ে হয়, ট্রান্সমিট হয়ে যায়। এখন এটা যে ট্রান্সমিশন হয়, এর ফলে কি হয়, মানুষে যখন হাঁটছে চলছে, তাহলে এই দুটো জায়গা ব্যাপারটা মানে দুটো হাড়ের মধ্যে কোনো ঘর্ষণ হচ্ছে না বা ফ্রিকশন হচ্ছে না। এই ফ্রিকশন না হওয়ার জন্য তার ব্যথা অনুভব কম হচ্ছে। যত ফ্রিকশন হবে আরও ডিটোরিয়েট করে যাবে। কিন্তু মনে রাখবেন, যখন আপনার পা বেঁকে যাচ্ছে বা কোমর বেঁকে গেছে, সেই জায়গা কখনোই আপনাকে আর ওটা ডিফর্মিটি, অর্থাৎ বেঁকে গেছে যে স্বাভাবিক জিনিসটা, আর কিছু জেলটাই নেই বা কার্টিলেজটা পুরো হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা আর রিকভারেবল নয়। কিন্তু এটাকে মেনটেন করা যেতেই পারে। অর্থাৎ আপনাকে নি ব্রেস এবং কিছু ফিজিওথেরাপি এক্সারসাইজ এগুলো নিয়মিত করতে হয়। মানে কোনো ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে ওই এক্সারসাইজগুলো দেখে নিলেই আপনি সুন্দরভাবে এটা দিনে 2 বার করে করতে পারেন। এইবার হচ্ছে কিছু ম্যানেজমেন্ট, অর্থাৎ যেহেতু হাড়ের রোগ, সেখানে আপনাকে কিছু ক্যালসিয়াম জাতীয় জিনিস খেতে হবে। এই ক্যালসিয়াম জাতীয় জিনিসগুলো আমরা কিসে পাবো? খুব বেশি পাই পালং শাকে, তারপর পাবো সর্ষে শাক, তারপর পাবো সবুজ নোটে শাক, এবং ছোট ছোট চারা মাছ এবং মাছ মাংস সবইতেই পাওয়া যায়। তবে যারা ভেজিটেরিয়ান তাদের কিন্তু ওই শাকসবজিগুলো আমি বলে দিলাম, নিউট্রেলা, এছাড়া দুধে প্লেন্টি অফ ক্যালসিয়ামস রয়েছে। কিন্তু এই যে ক্যালসিয়ামের, এখানে আবার একটুখানি গন্ডগোলের ব্যাপার আছে। ক্যালসিয়াম খেলে আপনাকে কিন্তু মাঝে সাঝে একটু আয়রনও খেতে হবে। অর্থাৎ যদি আমরা ন্যাচারাল ফুড খাই, অর্থাৎ খাদ্যের মধ্যে থেকে নেওয়ার চেষ্টা করি, তাহলে আপনারা অ্যাজ এ হোল সব, যেমন পালং শাকে প্রচুর আয়রন আছে, ক্যালসিয়ামও রয়েছে, সর্ষে শাকেও আয়রন আছে, ক্যালসিয়াম আছে। যে কোনো আপনি মাংস খাচ্ছেন, তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, আবার ক্যালসিয়ামও পাবেন। এগুলো কিন্তু পাবেন, কারণ এগুলো হচ্ছে ইউনিভার্সাল ফুড। মানে যে কোনো খাদ্যের মধ্যেই সব রকম মিনারেল, ভিটামিনস এগুলো কম বেশি থাকে। কিন্তু যদি আমরা ক্যালসিয়াম বড়ি খাই, তাহলে ওর মধ্যে তো আর আয়রন দেওয়া থাকবে না, তখন আমাদের সেখানে একটি মাঝে সাঝে আয়রন খেতে হবে, নাহলে ক্যালসিয়ামটা অ্যাবজর্ব হবে না। অর্থাৎ ক্যালসিয়াম খেয়েই যাচ্ছি, আমার কোনো কাজ হচ্ছে না। তাহলে ভালো হচ্ছে ভালো ভালো খাদ্য খান, ডিম খান, দুধ খান। এগুলো খেলে আপনার ওই জায়গাটা তো ঠিক হবেই। মানে ঠিক হবে বলতে, আপনার ক্যালসিয়ামের যে মানে কমতি আছে শরীরে বা ল্যাকিং আছে, সেটা অনেকাংশে মানে পূরণ হয়ে যাবে, যার ফলে আর মানে ফার্দার আর মানে সমস্যা হবে না, আরও বেশি পরিমাণে আপনার কষ্ট আটকে যাবে। আর তার সাথে নি ব্রেসটা যখন পরবেন, বা ওয়েস বেল বা এলএস স্পাইন ব্রেস, এইগুলো যেগুলো পাওয়া যায়, আমরা সরল ভাষায় কোমরের বেল পরি বা এই ঘাড়ের বেল পরি বা কলার ব্রেস, এগুলো যেগুলো রয়েছে, এগুলো কি হয়, এগুলো আপনাকে সব সময় পড়তে হবে যার ওই অ্যাডভান্স স্টেজে চলে গেছে। অস্টিওআর্থ্রাইটিসে অনেকগুলো আছে, মাইল্ড অস্টিওআর্থ্রাইটিস, মডারেট এবং সিভিয়ার বা অ্যাডভান্সড। তা সেখানে আপনার যখন অনেকখানি হয়ে গেছে, তখন আপনাকে সবসময় না এগুলো পরে থাকতে হবে, শুধু স্নান করার সময় বা টয়লেটিংয়ের সময় বা, আর যদি আপনি বিছানায় শুয়ে থাকেন তখন। এছাড়া যদি যে ব্যক্তি সবসময় পরে থাকবে ওই 3টে সময় বাদ দিয়ে, তার দেখবেন ব্যথা বেদনা অনেক কমে গেছে। ওই বাজার থেকে তেল মেখে কিছু কখনো এতে কাজ হয় না। ওপরে তেল মাখলে ভেতরে কি কাজ হবে? হয়তো মেনথল ঠান্ডা জিনিস দিয়ে একটুখানি আরাম হতে পারে, কিন্তু কাজ কি হবে? তাহলে আপনাকে এই ম্যানেজমেন্টটা অবশ্যই করতে হবে। তার সাথে তো আমরা ওষুধ দিই, সেই ওষুধ তো অবশ্যই আপনাকে খেতে হবে, মানে ডাক্তারবাবুরা যে ওষুধ দেন। তাহলে অস্টিওআর্থ্রাইটিস কেউ যদি বা কোনো হাড়ের রোগ যদি নিয়ে আসে, তাহলে 3টে জিনিস আমাদের পালন করতে হবে। প্রথম হচ্ছে ফুড,
তারপর হচ্ছে একটি সাপোর্ট মানে যে ব্রেস কথা বললাম, অনেকেই নিক্যাপ করছেন, ওগুলো করে কোনো কাজ হয় না জানেন তো, ওগুলো একেবারেই মানে পয়সা নষ্ট ছাড়া আমি কিছুই মনে করি না। তাই যেগুলো কারোর থেকে একটু জিজ্ঞাসা করে নেবেন কী ধরনের করতে হবে। তবে ভ্যারাস ডিফর্মিটি যখন হবে অর্থাৎ বাইরের দিকে বেঁকে যাবে, তখন প্লেটটা একদিকে মিডিয়াল সাইড, এই হাত যদি হয় এই দুটো হাত, তাহলে এই সাইডটাকে আমরা মিডিয়াল সাইড বা ভেতরের দিক বলবো, আর এই সাইডটাকে ল্যাটারাল সাইড বা বাইরের দিকে বলবো। তাহলে যখন ভ্যারাস ডিফর্মিটি হবে, ধরুন আমি এরকম হাতটা নিচ্ছি, এরকম বেঁকে যাচ্ছে, তাহলে যেহেতু এখানে বেঁকে গেছে, তাহলে এখানে আমার পাতটা দিয়ে লাভ নেই, আমাকে এইখানে সাপোর্ট দিতে হবে, মিডিয়াল সাইডে সাপোর্ট দিতে হবে। তাহলে তেমন দেখে কিনতে হবে। তাহলে দিলেই কি হবে, যখনই এটা এখানে এরকম পড়ে যাচ্ছে, তাহলে আর বেঁকতে পারছে না। দেখবেন কিছু কিছু মানুষ হাঁটছে, যেই না হাঁটছে তখন এরম পা বেঁকে যাচ্ছে, মানে এতটাই তার মানে ডিফর্ম হয়ে গেছে, মানে এই মাঝখানে যে কার্টিলেজটা থাকে দুটো হাড়ে, সেখানে কিছু আর নেই। তাহলে এখানে উল্টো দিকে আমি যখন দিব সাপোর্ট হয়ে যাবে। কিন্তু আবার যদি ধরুন আমি হাতটাকে ঘুরিয়ে নিয়ে আমি এরকম, ঠিক হবে না, মানে হাতটা এদিকে দেখালাম, এবার এদিকে বেঁকে গেলে তার ল্যাটারাল সাইডে অর্থাৎ বাইরের দিকে প্লেটটা পড়তে হবে। এটা যারা ডাক্তারবাবু বা যারা দোকানদার, এটা ওনারা বোঝেন। আরেকটা অবশ্যই দেখে নেবেন, আমিও সব পেশেন্টকে আমার বলে দিই, যখন নি ব্রেস অর্থাৎ পড়ছেন তখন অবশ্যই পেশেন্ট যেন দোকানে গিয়ে কেনে, কারণ উনি ভালো করে দেখে নেবেন প্যাটেলার সাইডটা, মানে আমার যে ইয়েটা আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের, প্যাটেলাটা ভালো করে এক্সপোজ হচ্ছে কিনা। তারপর যখন টাইট করে পড়েছেন হাঁটতে গেলে নেমে যাচ্ছে কিনা, নেমে গেলে কিন্তু সেটা আপনার জন্য সঠিক নয়। অর্থাৎ সেটা আপনি যদি ঠিক করে মানে দেখে নেন, বাট আমি হাঁটার সময় টাইট ফিট থাকছে, তাহলে সেটাই অ্যাকচুয়াল আপনার জন্য ঠিকঠাক। এখন আরও বেরিয়ে গেছে নিকাপের মতো সাইডে ইয়ে দিয়ে ওই প্লেট দিচ্ছে, কিন্তু নিকাপের মতো তলা দিয়ে পড়তে হয়, ওগুলো আমি সাজেস্ট করি না কাউকে। এটা ওপেন ফ্ল্যাট থাকবে, জিনিসটা ফ্ল্যাট থাকবে, ঠিক যেমন দেখুন জিনিসটা এই দেখুন, এই আমার প্রেসক্রিপশনের পেজ ওপরে এই জিনিসটা না ফ্ল্যাট থাকবে, তারপর আপনি ভেলকো দিয়ে এরমভাবে গোল করে নেবেন, গোল করে এরমভাবে আটকে গেল, তাহলে এটা অনেক বেটার। মানে যখন ধরুন একটু লুজ হচ্ছে তখন ভেলকোটা আরেকটু টাইট করে আটকানো যায়, একটু ভালো কোম্পানির কিনবেন, আর একটু টাইট করে আটকানো যায়। কিন্তু যেটা নিকাপের মতো বলছে সেটা যদি ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, তাহলে ওটা আপনার ইউজলেস হয়ে গেল। যাই হোক, এটাই হচ্ছে আমার প্রধান আজকে মূল ইয়ে। যাদের অস্টিওআর্থ্রাইটিস রয়েছে তারা আশা করি এই জিনিসটা মেনটেন করবে। এর অনেক পেছনে কারণ আছে, সেই কারণগুলো অন্য আরেক দিন আমি বিস্তারিত বলবো। থ্যাংক ইউ।